দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নদীতে, নিহত 4, জীবিত উদ্ধার 11, বহু হতাহতের শঙ্কা। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক। দেশে 1 মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। দেশজুড়ে তীব্র সংকটের মধ্যেও জ্বালানি ঘাটতি না থাকার দাবি সরকারের। জেট ফুয়েলের দাম বৃদ্ধি অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা। এবং কাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বিকেল 5টার দিকে 3 নম্বর ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বাসটিতে যাত্রী ছিল প্রায় 50 জন। তাদের মধ্যে 11 জনকে উদ্ধার করা হয়। এতে নিহত হয়েছে 4 জন। বাকিদের উদ্ধারের অভিযান চলমান রয়েছে। আরও বেশ কিছু যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বাকিটা জানাচ্ছেন তাহসিন তারিন। বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি। বাসটিতে ছিল প্রায় 50 জন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন সাঁতরে পারে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী নদীগর্ভে তলিয়ে যান। পরে খবর পেয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঘটনাস্থল। ব্রেক ফেলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার চেষ্টা করছিল, ড্রাইভারে খুব কাতুকুতি করছিল যে বাজার লেগে তুমি বাজে নাই অতিরিক্ত না করার কারণে ফেরি ডাইরেক্ট উল্টে স্পেল উল্টান দেওয়ার পরে মনে করলেন যে এইভাবে আস্তে আস্তে তলায় গেছে। আমার বউ আর আমার বাচ্চা ছিল, আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি। দুর্ঘটনার কবলে পতিতদের খোঁজে ছোটাছুটি করতে থাকেন তারা। আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আপনি বাড়াইছেন কেমনে? আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানে। এতে বেশ কিছু যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশে 1 মাসের জ্বালানি তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সংকট মোকাবেলায় সরকার দেশে জ্বালানি তেলের মজুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। বুধবার সকাল 9টা 1 মিনিটে সচিবালয়ের নিজ দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সার্বিক বিষয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে 5টি বিষয়ের উপর আইন প্রণয়নে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি। 5টা বিষয় আলাপ করা হয়েছে, এগুলো করতেই হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। তার মধ্যে প্রথমটা ছিল মূল্য সংযোজন কর, যেটাকে ভ্যাট নামে আমরা চিনি, ও সম্পূরক শুল্ক সংশোধন আইন 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। বলেন দেশে 1 মাসের জ্বালানি তেলের মজুদ রয়েছে। সরকার দেশে জ্বালানি তেলের মজুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব। জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে, এবং যেগুলা প্যানিক বাইং হচ্ছে অনেকটা, আমার চোখে পড়েছে যাই, এগুলো হচ্ছে কিছু, তো সেটা হয়তো আর কদিন পরে
কেটে যাবে মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে। সরকার আগামী খুব শীঘ্রই যে প্ল্যান নেওয়া হয়েছে তাতে এই রিজার্ভটা আরো বড় করার চেষ্টা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এককভাবে তো কোনো ব্যক্তির পক্ষে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত প্রচেষ্টার জন্য সরকার, সম্মিলিত প্রচেষ্টার জন্য বিচার বিভাগের মাননীয় প্রধান বিচারপতি, অ্যাটর্নি সার্ভিস, প্রাইভেট লয়ার, সাধারণ মানুষ, বিচার প্রার্থী সবার সম্মিলিত প্রয়োজন দরকার, সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার এবং সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভূমিকা রাখার জন্য। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। সংকট কাটাতে কোথাও কোথাও রেশনিং পদ্ধতিতে জ্বালানি দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। আবার যে পাম্পে মিলছে জ্বালানি সরবরাহ, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। এর ফলে ক্লান্ত হয়ে পড়ছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি এখন নিত্যদিনের ঘটনা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি ব্যবহারকারীদের। এতে ক্লান্ত হয়ে পড়ছেন তারা। সংকট কাটাতে কোনো কোনো পাম্পে রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে অকটেন। রাজধানীর শাহবাগে মেঘনা সার্ভিস স্টেশনে গিয়ে দেখা যায় এই চিত্র। একটুখানি তেল পাওয়ার আশায় যানবাহনের দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন অনেকেই। এখানে প্রায় 1.5 ঘন্টার মতন লাইনে ছিলাম, এখন তেল পাইছি 5 লিটার। 600 টাকা তেল লাগছে, 600 টাকা দিয়েছে। মোটরসাইকেল ব্যবহারকারীরা সর্বোচ্চ 5 লিটার এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা নিতে পারছেন 10 লিটার অকটেন। যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী রেশনিং সিস্টেম করে দিচ্ছে, আমরা রেশনিং ভাবে তেল দিয়ে যাচ্ছি। 5 লিটার বাইকে আর 10 লিটার হলো প্রাইভেট কারে। রাজধানী জুড়ে অনেক পাম্প এখনো বন্ধ বলে জানালেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। অন্য পাম্পে তেল নাই, পাম্প বন্ধ করে রাখছে। রামপুরা পাম্পে গেছিলাম, পাই নাই। আর এরপরে মগবাজার একটা আছে, ওইটাই গেছিলাম, ওইটাও পাই নাই। মহাখালীতে 7 রাস্তায়, তারপরে গেছিলাম শাপলা চত্বরে, সব জায়গায় বন্ধ। যতটুকুই যা দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। সংকট কাটিয়ে উঠতে দ্রুত সরবরাহ আরও বাড়ানো দরকার বলে মত সংশ্লিষ্টদের। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই দাবি করে জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সচিবালয়ে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ক্ষমতা গ্রহণের 1 মাস পার করল বর্তমান সরকার। সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। আমাদের এই তৎপরতাগুলির মূলত সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা। ব্রিফিংয়ে জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাশ হবে। এছাড়া সরকারের 1 মাসে 46টি উদ্যোগ ও উন্নয়নের তথ্য তুলে ধরেন মন্ত্রী। আগামী সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তির বিলকে আমরা আইনে পরিণত করব। বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে মন্ত্রী সাফ জানিয়ে দেন, বর্তমানে তেলের কোনো সংকট নেই। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই সময়কার পরিস্থিতিকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনেছেন। ফলে আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জেট ফুয়েলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিমানের টিকিটের প্রতি ভাড়া বেড়েছে 1000 থেকে 1200 টাকা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC এর এই সিদ্ধান্ত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন এভিয়েশন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। উড়োজাহাজের জ্বালানির দাম এবার লিটারে বেড়েছে 90 টাকা। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে জেট ফুয়েলের দাম 1 লাফে প্রায় 80% বাড়িয়েছে BERC। প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়ে প্রায় এখন 202 টাকা, যেখানে পূর্ব নির্ধারিত দাম ছিল 112 টাকা।
এর আগেও গেল 18 মার্চেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই ধারাবাহিক মূল্যবৃদ্ধির এভিয়েশন খাতে নতুন চাপ তৈরি করেছে বলে মন্তব্য খাত সংশ্লিষ্টদের। বিগত দিনে বাংলাদেশ থেকে প্রায় 8টা এয়ারলাইন্স থেকে দেশে পাতা চলে গেছে। আমরা আসলে একই ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই এই দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য সরকার উচিত আমাদের পাশে থেকে আমাদেরকে সেটা বর্তমান সময়ে সাবসিডি দিয়েও যদি আমাদেরকে টিকে রাখতে হয়, আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে হয়, সরকার আসলে সেদিকেই দাবিতে হবে বলে আমার প্রত্যাশা। তারা বলছেন প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের মূল্যবৃদ্ধির হারও অনেক বেশি। যেখানে ভারত ও নেপালের দাম অপরিবর্তিত রেখেছে, পাকিস্তান ও মালদ্বীপের দাম বাড়ানো হয় তুলনামূলক অনেক কম। কলকাতা এবং নেপালে কিন্তু কোনো ধরনের আসলে আমি বলবো যে ফুয়েল প্রাইসটা ইনক্রিজ করে নাই। সেখানে পাকিস্তানে 24% ইনক্রিজ করেছে, মালদ্বীপে 18% ইনক্রিজ করেছে, বাংলাদেশে সেখানে এট এ টাইম 80% ইনক্রিজ করেছে। এয়ারলাইন্সগুলোর মতে এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের উপর। বাড়তি খরচ সামাল দিতে বাড়বে টিকিটের দাম। ঢাকা টু কক্সবাজার, সিলেট, চিটাগাং এবং সৈয়দপুরে আমাদের ফুয়েল সারচার্জ হিসেবে 1200 টাকা আমাদের যোগ করতে হয়েছে ভাড়ার সাথে, এবং যশোর এবং রাজশাহীতে সেটা 1000 টাকা আমাদেরকে যোগ করতে হয়েছে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে অব্যাহত থাকলে অভ্যন্তরীণ রুটে বেশ বিড়ম্বনায় পড়বে যাত্রীরা। ইম্প্যাক্ট ফেলবে এই যে সামনের মার্কেটে, অর্থাৎ যারা প্যাসেঞ্জার আসবে, আসার পর যারা আবার নতুন ট্রাভেল করবে তাদের ক্ষেত্রে এখন এটা। জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির পুনর্বিবেচনার দাবি জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। না হলে প্রভাব পড়তে পারে পুরো বিমান খাতে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। সর্বস্তরে মানুষের শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এই দিন লাখো মানুষের ভালোবাসায় ও ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। জিয়াউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা সৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। এখানে মহামান্য প্রেসিডেন্ট আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, অন্য অন্য মন্ত্রীবর্গ মহোদয় তারা আসবেন, যাতে সবাই এসে এখানে দেখতে পাই যে জিনিসটা সুন্দর হয়েছে। 26শে মার্চ উপলক্ষে সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধে যেগুলো কাজ করি আমরা, যেমন ঘাস কাটা, গ্রুপ মারা, চারা লাগানো, আরও ইলেকট্রিশিয়ার কাজ, লাইটের কাজ, সিসি ক্যামেরা, এগুলোর কাজ এখানে করি। প্রতি বছরের মতো এবছরও আমরা এই ভিআইপি রুম সহ যত জায়গা আছে সম্পূর্ণ জায়গায় আমরা রং তুলির কাজ করে আসছি। 26শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক, বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অতিথিদের স্বাগত জানাতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। সাভার জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন কাজ, ফুল গাছ রোপণ, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার কাজ সহ অন্যান্য যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। ডিগনিটরি যারা এখানে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। স্বাধীনতার লক্ষ্য বারবার ভুলুণ্ঠিত হয়েছে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। বলেন, দেশের মানচিত্র আর পতাকার হাত ধরে বাংলাদেশ বদলে যাওয়ার কথা ছিল, কিন্তু নেতৃত্বে ব্যর্থতা ও দুর্নীতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। পাকিস্তানিরা ভুল স্বীকার করেনি বলে তাদের চড়া মূল্য দিতে হয়েছে বলেও জানান তিনি। সংস্কারের বিষয়ে সমাধান না হলে রাজপথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় কঠোর নিন্দা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এরদোয়ানের প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রতি সংহতি প্রকাশের জন্য এরদোয়ান এবং তুরস্কের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাসুদ পেজেশকিয়ান। খেলার খবর, ফুটবল।
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। ভিয়েতনামের হ্যাংডে স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। ম্যাচের জন্য গতকাল বিকেলে ভিয়েতনামে পৌঁছেছে হামজা চৌধুরী। ফিফা র্যাঙ্কিংয়ে 116তম স্থানে থাকা শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে 185তম স্থানে থাকা বাংলাদেশের জন্য এটি একটি বড় পরীক্ষা বলে মনে করেন ম্যানেজার কাবরেরা। আগামী 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাফুফে। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নিহত 4, জীবিত উদ্ধার 11, বহু হতাহতের শঙ্কা। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক। দেশে 1 মাসে জ্বালানি তেলের মজুদ রয়েছে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। দেশজুড়ে তীব্র সংকটের মধ্যেও জ্বালানি ঘাটতি না থাকার দাবি সরকারের। জেট ফুয়েলের দাম বৃদ্ধি অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা। এবং কাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।